আমার মাথা গরম, বউ একটু মাথাটা ঠান্ডা করো। এমনিতে বাবা চায় না আমি রাজনীতি করি। এখন তুমি যদি গিয়ে এইসব কথা সবাইকে বলে দাও, তাহলে বাবা আমার উপর ক্ষেপে যাবেন। এখন তুমি কি চাও, তোমার এই নিরীহ স্বামীটার উপরে তোমার রাগী শ্বশুরমশাই ক্ষেপে যায়? অয়ন্তী উপহাস করে বলল, কি আপনি নিরীহ? অবশ্যই আমি নিরীহ। ঠিক আছে, আমি না হয় বললাম না আপনার এসব কীর্তির কথা, কিন্তু এই কপালের ব্যান্ডেজটা আপনি কি করে আড়াল করবেন সকলের কাছে? পিঠের ক্ষতটা না হয় কাপড়ের আড়ালে পড়ে আছে, কিন্তু এটা তো আড়াল করতে পারবেন না। এটা আমার উপরে ছেড়ে দাও, কিন্তু তার আগে তুমি কথা দাও বাড়ির কাউকে কিছু বলবে না এই বিষয়ে। ভেবে দেখতে হবে বলবো কি বলবো না। জাহিন হতভম্ব হয়ে বলল, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো নাকি? অয়ন্তী দোকান নাচিয়ে বলল, আপনার যেটা মনে হয় ঠিক। জাহিন বুঝলে মেয়েকে এভাবে নয়, ইমোশনাল কথা বলে বাগে আনতে হবে। জাহিন অয়ন্তীকে ছেড়ে দিয়ে অভিমানী কণ্ঠে বলল, ঠিক আছে যাও, বলে দাও গিয়ে। তাতে যদি তুমি খুশি হও তাতে আমিও খুশি। এই কয়েকটা শব্দের কথা অয়ন্তীর মনকে গলিয়ে দিল। অয়ন্তী ভেঙে ভেঙে বলল, ঠিক আছে বলবো না আমি। জাহিন মনে মনে হাসলো, কিন্তু তা প্রকাশ না করে গম্ভীর কণ্ঠে বলল, না না, তুমি যাও, সবাইকে গিয়ে সবটা বলে দাও। অয়ন্তী জাহিনের বাহু ধরে বলল, বলছি তো বলবো না, কিন্তু এর জন্য আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। কি উত্তর? কপাল ফাটলো কি করে আপনার? জাহিন অবলীলায় বলল, গাড়ি ব্রেক ফেল করেছিল, তার জন্যই এমনটা হয়েছে, তবে বেশি ব্যথা পাইনি। আপনি কবে ব্যথা পেয়েছেন সেটা আগে বলুন তো। জাহিন অয়ন্তীর দু কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলল, যেদিন তুমি আঘাত করবে সেদিন ব্যথা পাবো, বুঝলে? অয়ন্তী হতাশার নিঃশ্বাস ফেলে বলল, এখন এটা বলুন সবার কাছ থেকে এইটা কি করে লুকাবেন? আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে দেখাচ্ছি। জাহিন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অয়ন্তী এই ফাঁকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেয়। জাহিন ফ্রেশ হয়ে বের হয়, কিন্তু মাথার ব্যান্ডেজটা খুলে ফেলেছে, শুধু কপালের কাটা স্থানের জায়গাটায় ব্যান্ডেজটা আছে। অয়ন্তী জাহিনের দিকে এগিয়ে এসে বলল, পুরো ব্যান্ডেজটা খুলে ফেললেন কেন? জাহিন হাতের সাহায্যে পুরো কপাল জুড়ে চুল ফেলে বলল, এবার বোঝা যায় আমার কপালে কোনো ব্যান্ডেজ আছে কিনা। অয়ন্তী দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। জাহিন নিজেকে বাহবা দিয়ে প্রফুল্ল গলায় বলল, দেখলে তো তোমার স্বামীর মাথায় কত বুদ্ধি। অয়ন্তী মাথা উপর নিচ নাড়াতে নাড়াতে বলল, দেখছি আর অবাক হচ্ছি। আর অবাক হতে হবে না, আপনি বরং নিচে গিয়ে এক কাপ চা বানিয়ে আনেন। যাচ্ছি। হাজার চেষ্টা করেও পরিবারের সকলের কাছ থেকে জাহিন কিছু লুকাতে পারল না। সেই মায়ের কাছে হাতে নাতে ধরা পড়ল, আর তখন শুরু হলো মায়ের আর দাদুর আহাজারি। জাহিন কোনো রকম ভাবে এসব কাটিয়ে বাড়ির বাইরে বের হতে পেরেছে, কিন্তু মাঝ রাস্তায় এসে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। কাইব যেহেতু টায়ার চেঞ্জ করতে পারে সেহেতু সেটার কাজেই করছে, আর জাহিন চোখ বন্ধ করে মাথাটা সিটে হেলিয়ে দিয়ে বসে আছে। টায়ার চেঞ্জ করার শেষের পথে এমন সময় গাড়ির ফ্রন্ট থেকে ফোনের ভাইব্রেট শব্দ ভেসে আসে, কিন্তু তার ফোন তো ভাইব্রেট করা নয়। তাহলে জাহিন ফ্রন্ট থেকে ফোনটা বের করলো। এই ফোনটা কাইফের। ফোনের স্ক্রিনে ছলছল করছে ইংরেজি হাতের কে লেটার। কার নাম্বার কে দিয়ে সেভ করেছে কাইফ? জাহিন কাইফকে দুই একবার ডাক দিল, কিন্তু কাইফ নেই, হয়তো হাত ধুতে গেছে। জাহিন ফোনটা রেখে দিল। আরেকজনের ফোন ধরাটা ঠিক নয়, কিন্তু একের পর এক কল দিয়ে যাচ্ছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কল হবে। জাহিন কলটা ধরে কানের কাছে ধরতে ওপাশ থেকে একজন পুরুষের কণ্ঠ ভেসে আসে। কি হলো, কি এতক্ষণ লাগে কল ধরতে? আর জাহিনের গাড়ি কে ব্রেক ফেল করেছে এ বিষয়ে কিছু জানা গেছে? জাহিন চমকে উঠে কণ্ঠ শুনে। এই কণ্ঠ তার বড্ড পরিচিত। এই কণ্ঠের মালিকের সাথে তার সাপে নেউলের সম্পর্ক। সেই কণ্ঠের মালিকের সাথে কাইফের কিসের লেনদেন? আর তার অ্যাক্সিডেন্টের খবর তো বাইরের কেউ জানে না। তাহলে খলিল তালুকদার কি করে জানলো? কোনোভাবে কি কাইফের সাথে সত্যি খলিল তালুকদারের যোগাযোগ আছে? তবে কি তার সন্দেহ সত্যি? খলিল তালুকদার চিৎকার করে বলল, কি হলো, কি কাইফ কথা বলছো না কেন? জাহিন ধুম করে কল কেটে দিয়ে ফোনটা আগের জায়গাতেই রেখে দেয়। তার মানে কাইফ যেই রাতে অয়ন্তীকে সে পেয়েছিল, ওই রাতে জাহিনের সন্দেহ হয় কাইফের উপর। কারণ কাইফ সবার আড়ালে গিয়ে সেই সময় কাউকে ফোন করে, তখন জাহিন সেটা আমলে নেয়নি, কিন্তু সন্দেহ ছিল তার। আর সন্দেহটা যে এভাবে সত্যি করে দিবে কাইফ, এটা সত্যি অবিশ্বাস্য ছিল। কাইফ আসছে, জাহিন নিজেকে স্বাভাবিক করে নিয়ে বসে থাকে। কাইফ এসে ড্রাইভিং করা শুরু করে। জাহিন এক পলক কাইফকে দেখে শীতল কণ্ঠে ডাক দিল, কাইফ।
কোনোভাবে কি তুই আমার উপর ক্ষিপ্ত? হঠাৎ জাহিনের মুখে কথা শোনা মাত্রই কায়েব ব্রেক কষে। জাহিন স্থির চোখে কায়েফের দিকে তাকিয়ে আছে। কায়েব হতভম্ব হয়ে জাহিনের দিকে ফিরে বলল। মানে হঠাৎ এই প্রশ্ন? জাহিন হেসে বলল, এমনি জানতে চাইলাম আর কি। ও হুম। কায়েব গাড়ি ড্রাইভ করা শুরু করে। জাহিন বাইরের দিকে তাকিয়ে আছে। নিজের আপন মানুষ শত্রুর সাথে হাত মেলালো, ভাবা যায়, কিন্তু কেন মিলালো? কিসের শত্রুতা তার সাথে? নাকি শুধু এটা জানার জন্যই ফোন দিয়েছে তার গাড়ির ব্রেক ফেলকে ঘটিয়েছে? জাহিন বুঝে উঠতে পারছে না কিছু। কপালের কাটা স্থানটা চিনচিন ব্যথা করছে। জাহিন চল শক্ত করে মনে মনে আওড়ালো, তোকে তো আমি দেখে নেব কাইফ। যদি কোনোভাবে তুই অয়ন্তের কিডন্যাপিং এর সাথে জড়িত থাকিস তো তাহলে তোর ধ্বংস আমার হাতেই লিখে আছে কাইফ। কিন্তু খলিল তালুকদার যদি গাড়ি ব্রেক ফেল না করিয়ে থাকে তাহলে কে করেছে? এটা ত্রিনব নাকি অন্য কেউ? এদিকে কাইফের চিন্তা হচ্ছে জাহিন হঠাৎ কেন তাকে এমন একটা প্রশ্ন করলো। কোনোভাবে কি জাহিন তাকে সন্দেহ করছে? কিন্তু কিসের ভিত্তিতে সন্দেহ করছে তাকে? রাত পোহালে পৌরসভার মেয়র পদের নির্বাচন। এর মাঝে খবর এসেছে কাইফ নিখোঁজ। তার খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না আকস্মিকভাবে। কিভাবে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। নুহাস তড়িঘড়ি করে জাহিনের কেবিনে এসে ঢুকে অস্থির কণ্ঠে বলল, ভাই। জাহিন ফোনে কথা বলছিল, নুহাসকে দেখে হাত বাড়িয়ে থামিয়ে দেয়। জাহিন ফোনে কথা বলা শেষ করে বলল, কি হয়েছে? কাইফকে পাওয়া যাচ্ছে না। জাহিন স্থির কণ্ঠে বলল, কখন থেকে? অনেকক্ষণ ধরে ওকে ফোন করা হচ্ছে কিন্তু ফোন ধরছে না। আর সব জায়গাতে খোঁজ নেওয়া হয়েছে ওর, কিন্তু ওর হদিশ পাওয়া যাচ্ছে না। জাহিন মাথা নাড়াতে নাড়াতে বলল। ও। নুহাস শতবাক হয়ে পড়ে জাহিনের কথা শুনে। যে জাহিন নিজের আপনজনের কিছু একটা হলে অস্থির হয়ে পড়ে, সেই জাহিন কাইফের নিখোঁজ হওয়ার খবরটা পেয়ে এতটা স্থির কি করে থাকছে? নুহাস শতবাক হয়ে বলল, তুমি এতটা চিন্তামুক্ত কি করে খবরটা শুনে? জাহিন অবর্গীয় শব্দ উচ্চারণ করে বলল, আমি চিন্তামুক্ত নই নুহাস। এমনিতেই রাত পোহালে নির্বাচন। এই নির্বাচনের চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি। এখন কাইফের নিখোঁজ হওয়ার ব্যাপারটা নিয়ে ভাবতে পারছি না। আর ও হয়তো আছে কোথাও। আর যদিও ওকে কেউ অপহরণ করে থাকে তাহলে নিশ্চয়ই অপহরণকারীরা আমাদের ফোন করে মুক্তিপণ চাইবে। আর যদি না চায় তাহলে বুঝে নিব ও নিজেই নিজেকে অপহরণ করিয়েছে কোনোভাবে আমার থেকে লুকিয়ে থাকার জন্য। নশ ভুরু কুচকে বলে, মানে? কিছু না, তুই যা গিয়ে কি কি কাজ বাকি আছে কমপ্লিট কর সেগুলো। এসব নিয়ে চিন্তা না করে, হাতে বেশি সময় নেই। নুহাস একরাশ চিন্তা নিয়ে জাহিনের কেবিন থেকে বেরিয়ে গেল। খুব অদ্ভুত লাগলো আজ জাহিনের ব্যবহার তার কাছে। জাহিন কি কিছু লুকাতে চাইছে তার কাছ থেকে? কিন্তু কি সেটা? জাহিন ফোন হাতে নিয়ে আনসেভ করা একটা নাম্বারে ফোন করলো। ফোনের অপর প্রান্তের মানুষটি কল ধরতে জাহিন গম্ভীর কণ্ঠে বলে, কি অবস্থা ওর? ভাই বড্ড উশৃঙ্খল মাল, পেঁচিয়ে যাচ্ছে সারা একাধারে, থামার নাম নেই। আটকে রাখ ওকে, কোনোভাবে ছাড়বি না। নির্বাচনের কাজটা শেষ হোক, তারপর ওর সাথে আমি মুখোমুখি হব। জি ভাই। জাহিন কান থেকে ফোন সরিয়ে নেয়। কপালে দুশ্চিন্তার বলিরেখা ফেলে এক নজরে ফ্লোরে তাকিয়ে রইল। নির্বাচনের কার্যক্রমটা শুধু একবার শেষ হোক, তারপর নিজের জীবন থেকে এসব আগাছাগুলা এক এক করে সরাবে। ভোর হয়ে এসেছে। দূর হতে আজানের ধ্বনি ভেসে আসছে। জাহিন আর নুহাস রাতে আর বাড়ি আসেনি। শেখ বাড়ির প্রত্যেকটা সদস্যের আজ চিন্তার দিন। আজ প্রায় 10 বছর পর শেখ বাড়ির সদস্যদের মতো একজন সদস্য এই নির্বাচনের মাঠে নেমেছে, তাও বাড়ির বড় ছেলে। কে এই নির্বাচনে বিজয়ী হবে তা নিয়ে উত্তেজনার অন্ত নেই। জোহরা বেগম আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছেন, 10 বছরের আগের ঘটনাটা যেন এইবার আর কোনোভাবে পুনরাবৃত্তি না হয়। তাহলে পরিবারটা এবার শেষ হয়ে যাবে। প্রত্যেক কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়ে গেছে। জনগণদের ভোট নেওয়া হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সকল কেন্দ্রে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে আনসার বাহিনীরা সকলে উপস্থিত আছে, যাতে করে কোনো প্রকার অসাধু কাজ না করতে পারে কোনো দলের সদস্যরা। জাহিদ তার নিজ এলাকার ভোট কেন্দ্র থেকে নিজের ভোটদান সম্পন্ন করে নিজ এজেন্টদেরকে সবটা বুঝিয়ে দিয়ে প্রস্থান করে। যত সময় যাচ্ছে তত চিন্তার পারদ বাড়তে শুরু করেছে। কে জিতবে কে হারবে এসব নিয়ে জল্পনা কল্পনা চলছে আনাচে কানাচে সকলের মাঝে। তবে একজন প্রার্থী তো ভেবেই রেখেছেন, তার জয় নিশ্চিত।
কিন্তু আদৌ কি তিনি নিজের জয় নিশ্চিত করতে পেরেছেন নাকি শুধু মরীচিকার ন্যায় স্বপ্ন দেখে যাচ্ছেন? তবে সেটা প্রমাণ হবে ভোট গণনার পর। শেখ বাড়ির সকল পুরুষ সদস্যরা ভোট প্রদান করেছেন। জাহিনের বাবা চাচা ভাইকে বাড়ি যেতে তাড়া দিচ্ছে, কিন্তু কেউ যেতে চাইছে না জাহিনকে ছেড়ে। কিন্তু জাহিনের জেদের কাছে হার মেনে বাবা চাচা ভাই বাড়ি ফিরে এসেছে। সারাপ এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু যাকে দেখার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক তাকাচ্ছে তার দেখা পাচ্ছে না। সময় পেরিয়ে গেছে ভোট দেওয়ার। তবে কি সে আসেনি ভোট দিতে, নাকি অন্য কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য? আচ্ছা, একটা ফোন করে জানলে কেমন হয়? সারা ফোন করে যে কল করতে যাবে তখনই আরেকজন পুলিশ কর্মকর্তা ডেকে ওঠে। সারা ফোন পকেটে ঢুকিয়ে চলল নিজের ডিউটি পালন করতে। ভোটের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হলো। তবে কিছু কিছু কেন্দ্রে গোলাগুলির সূচনা হয়েছিল, যা সেখানকার নিরাপত্তা বাহিনীরা সামলে নেয়। এবার শুরু হলো ভোট গণনার প্রক্রিয়া। শেখ বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত আছেন। শেখ রেজাউল সাহেব চিন্তায় সারা রুমময় জুড়ে পায়চারি করছেন। তা দেখে রোকেয়া বানু স্বামীকে বললেন, আপনি একটু শান্ত হয়ে বসুন না, এভাবে পায়চারি করলে অসুস্থ হয়ে পড়বেন তো। রেজাউল সাহেব স্ত্রীকে থামিয়ে দিয়ে বললেন, তুমি বুঝতে পারছো না রোকেয়া, আমি দুশ্চিন্তায় স্থির হয়ে থাকতে পারছি না। আহান চেঁচিয়ে বলল, দাদা ভাই এত চিন্তা করো না, দেখো ভাইয়াই বেশি ভোট পেয়ে জিতবে। সকলে আহানের কথা শুনে স্মিত হাসল। আজমল শেখ চুপ করে বসে আছেন। ছেলের চিন্তায় দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে না যতক্ষণ না এই নির্বাচনের রেজাল্ট না জানতে পারবেন। মুখে মুখে যতই বলে বেড়াক ছেলে যেন এই রাজনীতি থেকে সরে আসে, কিন্তু মনে মনে চায় ছেলের মনোবাসনা পূরণ হোক আর মেয়র পদে নির্বাচিত হোক। অয়ন্তী নিজ রুমে বসে আছে। 24 ঘন্টারও বেশি হতে চলেছে স্বামীকে না দেখে আছে সে। মানুষটা কি করছে না করছে কিচ্ছু জানে না। বিকালের দিকে নুহাস কল করে জানিয়েছে শুধু তারা নিরাপদে আছে। অয়ন্তীর টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে। জাহিন জয়ী হবে নাকি হবে না এসব ভেবে। কিন্তু মানুষটা এতটা পরিশ্রম করার পরেও যদি কোনোভাবে বিজয়ের মুকুট মাথায় না ওঠে, তাহলে যে মানুষটা ভেতরে ভেতরে গুমড়ে যাবে সেটা অয়ন্তীর শতভাগ নিশ্চিত। তাই মনে প্রাণে দোয়া করে যাচ্ছে যেন জাহিন তার পরিশ্রমের ফল পায়। অয়ন্তী বারবার ফোনের দিকে তাকাচ্ছে, প্রিয় মানুষটির একটি বার ফোন পাওয়ার অপেক্ষায়। যদিও বা সে জানে জাহিন ব্যস্ত আছে, চাইলেও জাহিন তাকে ফোন দিতে পারবে না। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথাটা হেলিয়ে দেয় বেডের মাথায়। কিছুক্ষণ পরেই ফোনের রিংটন বেজে ওঠে। অয়ন্তী তড়িৎ বেগে ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। ধরবে নাকি ধরবে না এসব ভাবতে ভাবতে ফোন কেটে যায়। কিছুক্ষণ পর আবারও একই নাম্বার থেকেই কল আসলো। এবার অয়ন্তী ধরল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে কোনো রাও আসলো না। অয়ন্তী কান থেকে ফোন সরিয়ে দেখে নিল কল কেটে গেছে কিনা, কিন্তু না, কল কাটেনি। অয়ন্তী পুনরায় ফোন কানে নিয়ে বলল, কে বলছেন? বেশি আসলো একটা ভরাট পুরুষালী কণ্ঠস্বর। কেমন আছো অয়ন্তী? অয়ন্তী চমকে ওঠে। এই কণ্ঠের মালিক তো লাবিব। অয়ন্তী কল কাটার জন্য উদ্যত হতে নিলে লাবিব তড়িঘড়ি করে বলে, অয়ন্তী প্লিজ কল কাটবে না, আমি তোমার কাছে 5টা মিনিট ভিক্ষা চাইছি। শুধু একটা বার আমার কথাগুলো শোনো। 5 মিনিট পর তুমি কেটে দিও, আমি বাধা দেব না, কিন্তু ঘড়ির হাজার হাজার মিনিটের মধ্যে 5টা মিনিট আমাকে দাও। অয়ন্তী ঢোক গিলে আসতে বলল, কি কথা? আমি চলে যাচ্ছি। লাবিব থেমে যায়। অয়ন্তী সাড়া না পেয়ে বলল, জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছি আমি? কোথায় যাচ্ছেন? যেখানে যেখানে চাইলেও আমি আমার অবাধ্য মনটাকে এটা বোঝাতে পারবো না তুই যে শহরে আছিস সেই শহরে তোর প্রিয় মানুষটা আছে, কারণ তার শহর আর আমার শহর যে আলাদা হতে চলেছে। অয়ন্তী চুপ রইল। লাবিব নৈশব্দে হেসে বলল, ভালো থেকো অয়ন্তী, খুব ভালো থেকো তুমি। স্বামী সংসার নিয়ে চলে যাচ্ছি আমি এই বাংলাদেশ ছেড়ে। তোমার জীবনটা রঙিন হয়ে থাকুক সব সময়, কখনো যেন সেই রঙিন জীবনে ফ্যাকাশে না হয়ে যায়। কোনোভাবে কি আপনি ঘুরিয়ে পেঁচিয়ে অভিশাপ দিলেন আমাকে? লাবিব আতকে উঠে বলে, কি বলছো এসব? প্রিয় মানুষকে কেউ অভিশাপ দেয়? প্রিয় মানুষটা যাতে সবসময় ভালো থাকে তার জন্য আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। আপনার সময় শেষ হয়ে আসছে লাবিব। লাবিব ম্লান কণ্ঠে বলে, ও হ্যাঁ, সময় শেষ হয়ে আসছে আমার। আচ্ছা অয়ন্তী, কোনোভাবে কি এই সময়টা থামিয়ে দেওয়া যায় না? যদি পারতাম আমি সব সময় নিয়ন্ত্রণ করতে, তাহলে আমি অতীতে ফিরে যেতাম আর প্রিয় মানুষটাকে নিজের করে নিতাম।
কিন্তু সময়ের স্রোত চাইলে সেই তুচ্ছ মানুষরা থামতে পারে না, বরং তাদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর সেই সময়ের মাঝেই কেউ কেউ নিজের প্রিয়জনকে পেয়ে পূর্ণতা পায়, আবার কেউ কেউ প্রিয়জনকে না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে। আদি চুপ করে শুনে গেল লাবিবের প্রত্যেকটা কথা। এই মানুষটা একসময় তার স্বামী হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের লিখনে আজ অন্য পুরুষের অর্ধাঙ্গিনী, যাকে কিনা সে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসে। কিন্তু এই মানুষটা এখনো তার মোহে পড়ে আছে। আদি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, নিজের জীবনটাকে গুছিয়ে নিন লাবিব। আপনার লম্বা একটা জীবন পড়ে আছে, জীবনটাকে উপভোগ করুন। অতীতের পিছু টান মনের মাঝে চেপে রাখবে না, তাতে আপনার কষ্ট হবে, অন্য কারণ নয়। চেষ্টা করব অতীতের পিছুটান ভুলে যেতে। ভালো থাকবেন, রাখি। আদি কল কেটে দেয়। লাবিবের বুকের ভেতরটা পুড়ছে, বড্ড পুড়ছে। শূন্যতা জেগে বসেছে তার চারিদিক। না চাওয়া সত্ত্বেও দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। বুকের বা পাশটা শক্ত করে চেপে ধরে ধরা কণ্ঠে বলল, এত দূরত্ব কেন হলো আমাদের মাঝে? এত কাছে এসেও কেন পূর্ণতা পায়নি আমাদের সম্পর্ক? হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না, তবে পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে যেন আমি তোমাকে সেই পরজন্মেই পাই। ঘড়ির কাঁটায় 7:30 বাজে। লোকমুখে শোনা যাচ্ছে খলিল তালুকদার এবারে নির্বাচনেও বিজয় লাভ করেছে, কিন্তু এখনো সেটা অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু জোহরা বেগম যখন এই কথাটা শুনেছেন, তখন ক্লান্ত শরীর নিয়ে সোফায় মাথাটা হেলিয়ে দেয়। মাথা যন্ত্রণা করছে, এত চিন্তা আর নিতে পারছেন না। কোনোভাবে যদি ছেলে তার হেরে যায়, তখন ছেলেকে কিভাবে সান্ত্বনা দিবেন সেটা তার জানা নেই। তবে এতটুকু জানে, ছেলে যদি হেরেও যায়, সেই হারের যন্ত্রণাটা প্রকাশ করবে না। কিছুক্ষণ পরে রিহান সদর দরজা পেরিয়ে ঘরে প্রবেশ করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মা মা, ভাইয়া জিতে গেছে, বিপুল ভোট পেয়ে ভাইয়া জিতে গেছে, ভাইয়ার স্বপ্ন পূরণ হয়েছে মা। সকলের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আয়ন্তী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। আহান কথাটা শুনে চেঁচিয়ে উঠে জাহিনের প্রতীকের নাম বলতে শুরু করলো। সাথে রেজাউল শেখ ও নাতির সাথে যোগ দিলেন। জোহরা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। অবশেষে ছেলের স্বপ্ন পূরণ হলো এত পরিশ্রমের ফল পেলে। আজ থেকে জাহিন এই পৌরসভার মেয়র হলো। জোহরা বেগমের দু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, তবে সেটা দুঃখের নয়, খুশির। যারা মায়ের চোখে জল দেখে মাকে জড়িয়ে ধরে বলল, মা, ভাইয়া জিতে গেছে। আজমল শেখ চুপ করে বসে রইল। মনে মনে খুশি হলেও সেটা সকলের সামনে প্রকাশ না করে মনের মাঝে চেপে রাখলেন। বাড়ির সকলে খুশিতে আত্মহারা, কিন্তু বুকের ভেতরের এক স্থানে যে 10 বছরের আগের এক ক্ষত আছে, যে ক্ষতটা তাজা করে দেওয়ার দিন সামনে ধেয়ে আসছে। পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন শেখ আবরার জাহিন। টিভির বড় পর্দায় জাহিনের বিজয়ের খবর পাঠ করছেন সংবাদ পাঠিকা। তা দেখে খলিল তালুকদার রেগে মেগে হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে টিভির পর্দায় আঘাত করে বসেন। সাদিক বাবাকে আগলে ধরে শান্ত করার প্রয়াস চালিয়ে বলল, আব্বা শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। ওই জাহিন কি জয়ী হতে পারে? আমি এত টাকা খরচ করলাম জনগণের পিছনে, আর তারা আমাকে ভোট না দিয়ে জাহিনকে ভোট দিয়েছে। বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে ওরা। ওদের আমি ছাড়বো না, ওদের লাশ ফেলবো আমি। আব্বা, হার জিত থাকবে, এটাই নিয়ম। আর আপনি তো 10 বছর ছিলেন, এবার না হয় জাহিন ভাই মেয়র পদে বসলো। খলিল তালুকদার ছেলের গায়ে হাত তুলে বললেন, হারামির বাচ্চা, তুই আমার ছেলে নাকি ওই জাহিনের চামচা, কোনটা? সাদিক আর একটাও কথা না বলে চুপচাপ পার্টি অফিস থেকে বের হয়ে যায়। পাগল হয়ে গেছে তার বাবা, এই হার মেনে নিতে পারছে না। খলিল তালুকদার রাগে হাত পা কাঁপছে। কাঁপা কাঁপা হাতে চেয়ারম্যান সাহেবকে ফোন করলেন। চেয়ারম্যান সাহেব ফোন ধরতেই খলিল তালুকদার গগন কাঁপিয়ে চিৎকার করে বলল, এটা কি করে হলো চেয়ারম্যান সাহেব? আমার জয়ের কথা ছিল, কিন্তু হলো তার উল্টো। দেখুন খলিল সাহেব, যেখানে জনগণরা জাহিনকে চেয়েছে, সেখানে আমরা কি করে থাকতে পারি? কিন্তু তারপরও আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাকে এবারও মেয়র পদে বসানোর জন্য। কিন্তু জনগণের যদি আপনাকে না চায়, সেখানে আমার কিছু করার নেই, আর আপনিও এটা মেনে নিন। বলে চেয়ারম্যান সাহেব ফোন কেটে দেন। খলিল তালুকদার শরীরের সমস্ত শক্তি দিয়ে ফোনটা ছুঁড়ে মারেন দেয়ালে। এত সহজে এই হার মেনে নিবেন না উনি, এই হারের শোধ তুলবেন উনি। জাহিন দূর আকাশে ঝলমাল করতে থাকা তারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সকালে উচ্ছ্বাসে মেতে উঠেছে।
কিন্তু জাহিনের সে উচ্ছ্বাসের প্রতি কোনো নজর নেই। চোখ টলমল করছে তার। শত বাধার পর সে কারো স্বপ্ন পূরণ করতে পেরেছে। সে মানুষটা যদি আজ তার পাশে থাকতো তাহলে হয়তো তাকে বুকে জড়িয়ে ধরে পিঠে চাপড় মারতে মারতে বাহুবা দিত। নুহাসের ডাকে জাহিনের ধ্যান ভাঙে। ভাই। জাহিন তর্জনী দ্বারা চোখের কোণায় জমে থাকা জল মুছে নুহাসের দিকে ফিরে বলল, দলের সকলকে আর জনগণরা আনন্দ মিছিল নিয়ে বের হতে চাইছে। বের হোক। তুমি থাকবে না? না, আবার এক জায়গাতে যেতে হবে। নুহাস আর প্রশ্ন করল না। নুহাস খুব ভালো করেই জানে জাহিন ঠিক কোথায় যাবে। জাহিন গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। 10 মিনিট পরেই নিজের গন্তব্যস্থানে এসে পৌঁছালো। জায়গাটা বড্ড নিরিবিলি, ঝিঝিঝি পোকার ডাকে মুখরিত হয়ে আছে। কেমন গা ছমছমে ভাব। জাহিন ধীর পায়ে হেঁটে এসে ইট দিয়ে ঘেরা এক কবরের সামনে বসলো। কবরের একপাশের দেয়ালে বড় বড় করে লেখা অরহান শেখ। জাহিন কিয়ৎক্ষণ বসে কবর জিয়ারত করে মৃদু হেসে বলল, কেমন আছো ভাইয়া? নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো থাকবেই তো। তোমার স্বপ্ন যে পূরণ হয়েছে। দেখো, আমি মেয়র পদে বিজয়ী হয়েছি। তুমি খুশি হয়েছো তো ভাইয়া? তুমি খুশি হলে আমিও খুশি। বলতে বলতে জাহিনের চোখ বেয়ে গাড়িয়ে পড়ল অজস্র পানি কণা। জাহিন মাটি স্পর্শ করে ধরা গলায় বলল, খুব ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরতে ভাইয়া, খুব। বলেই ডুকরে কেঁদে ওঠে। এই কান্না আর কেউ না দেখলেও নুহাস দূর থেকে সবটা দেখছে। নুহাস জাহিনকে একা ছেড়ে দেয়নি, সেও জাহিনের পেছন পেছন এসেছে। নুহাস চাইলেই জাহিনকে গিয়ে সান্ত্বনা দিতে পারত, কিন্তু তা না করে চুপ করে দাঁড়িয়ে রইল। কান্না করুক প্রাণ খুলে, আর জাহিন কান্না করুক, তাহলে বুকের চাপা কষ্টটা একটু হলেও কমবে। শেখ বাড়ির সকল সদস্যরা হাসি মুখে আবেগ আপ্লিত হয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। কারো ভাই, কারো সন্তান, কারো স্বামী, কারো নাতিকে দেখানো হচ্ছে টিভির বড় পর্দায়। জাহিনকে সকলে হাসি খুশি মুখে নব মেয়র হিসেবে বরণ করে নিচ্ছে। চারিদিকে চলছে আনন্দ উল্লাস। জাহিন এগুলা করতে চায়নি, কিন্তু জনগণেরা নিজ থেকে সবকিছু করে যাচ্ছে। জাহিন নিজের ভেতরের কষ্টটা ধামাচাপা দিয়ে ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলছে। জাহিন রাজনৈতিক সকল কার্যক্রম শেষ করে রওনা হলো নিজ আপন নীড়ের উদ্দেশ্যে, নিজের আপন মানুষদের কাছে। গাড়ি চলছে আপন গতিতে। মাঝে মাঝে রাস্তায় দেখা মিলছে জনগণের উল্লাসের মিছিল। এই উল্লাস জাহিনকে ভেতর থেকে প্রশান্তি অনুভব করালো। সকলে আজ কত খুশি। যদি সেই মানুষটা আজ বেঁচে থাকতো তাহলে হয়তো এই খুশির মাত্রাটা আরো দ্বিগুণ বেড়ে যেত। আজ থেকে জাহিনের নতুন এক জীবন শুরু। নিঃস্বার্থভাবে এই দেশের জনগণের পাশে দাঁড়ানোর জীবন। তাদের সকলের বিপদ আপদের সামনে কোনো রকম স্বার্থ ছাড়া টাল হয়ে দাঁড়ানো। কিন্তু জাহিনের চিন্তা হচ্ছে, এই জয়ের জন্য তার বা তার পরিবারের উপরে কোনো রকম আঘাত আসবে না তো? অনেকেই যে তার এই জয়টা মন থেকে মেনে নিতে পারছে না। জাহিন এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথাটা হেলিয়ে দেয় সিটের উপরে। নজর পড়ে গাড়ির লুকিং গ্লাসের উপরে। মুহূর্তের মাঝে ভুরুকুচকে মাথাটা তুলে নেয়। কিছু একটা ভেবে নুহাসকে আদেশ করলো, নুহাস, গাড়িটা সাইডে রেখে থামাতো। নুহাস কিঞ্চিত অবাক হয়ে বলল, কিছু কি হয়েছে? না, তুই গাড়িটা থামা। নুহাস সাইডে রেখে গাড়ি থামলো। জাহিন লুকিং গ্লাসের দিকে স্থির চোখে তাকিয়ে রইল। লুকিং গ্লাসে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা রঙের হাইস একটা গাড়ি, যে গাড়িটা অনেকক্ষণ যাবৎ জাহিনের গাড়ি অনুসরণ করছে। জাহিনের গাড়িটা থামাতে সেই গাড়িটাও থামলো। জাহিন অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে এসেছে এই গাড়িটি, কিন্তু তেমন পাত্তা দেয়নি। কিন্তু এখন তার দৃঢ় বিশ্বাস এই গাড়িটি তার গাড়ি অনুসরণ করছে, আর সুযোগ খুঁজে বেড়াচ্ছে হামলে পড়ার। কারা আছে গাড়ির ভেতরে? কোনো বিরোধী দলের ভাড়া করা লোকেরা। এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হলো এই গাড়িকে ফাঁকি দিয়ে সহি সালামতে চলে যাওয়া। নুহাস জাহিনকে এভাবে স্থির হয়ে বসে থাকতে দেখে শঙ্কিত হয়ে বলল, কি হয়েছে ভাই? জাহিন কোনো কিছু না বলে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটের দরজা খুলে নুহাসকে আদেশ ছুড়ল, ওই পাশে গিয়ে বস। নুহাস চুপচাপ গাড়ি থেকে নেমে প্যাসেঞ্জার সিটে গিয়ে বসে। জাহিন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে অজ্ঞাত গাড়িটিও চলতে শুরু করলো। তা দেখে জাহিনের ঠোঁটের কোণে ফুটে উঠল তীর্যক হাসি। নুহাস নির্বাক হয়ে জাহিনের কার্যকলাপগুলো দেখে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু অস্বাভাবিকভাবে। একের পর এক জাহিন গাড়ি ওভারটেক করা শুরু করলো। অজ্ঞাত গাড়িটি অন্যান্য গাড়িগুলো ওভারটেক করা শুরু করলো। নুহাস শ্বাস আটকে শক্ত হয়ে বসে রইল। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না তার। যখন জাহিন বুঝতে পারল অজ্ঞাত গাড়িটি তাদের হারিয়ে ফেলেছে, তখন জাহিন গাড়ি স্বাভাবিক গতিতে এনে চোখ মুখ শক্ত করে বিড়বিড়িয়ে বলল, হারামির বাচ্চারা। নুহাস ঘাড় ঘুরিয়ে জাহিনের দিকে তাকালো।
কি চলছে জাহিনের মনে? প্রশ্ন করলে প্রশ্নের উত্তরও দিচ্ছে না। কোনোভাবে কি কেউ তাদের অনুসরণ করছিল, যার জন্য জাহিন এমন বেপরোয়াভাবে গাড়ি ড্রাইভ করেছে? টিভিতে শেখ আবরার জাহিনের জয়গানের খবর পাঠ করছেন সংবাদ পাঠিকা, আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিনব। হাত বাড়িয়ে রিমোট নিয়ে টিভির পাওয়ার অফ করে দিয়ে সেন্টার টেবিলের উপরে পা দুটো টান টান করে রেখে শরীরটা হেলিয়ে দেয় সোফায়। হাতে তার পানীয়, যা ক্ষণে ক্ষণে ঠোঁটের ভাঁজে এনে রাখছে, আর তা পরম শান্তিতে খাচ্ছে। ত্রিনবের পাশে বসে থাকা ছেলেটা বলল, ভাই ওই জাহিন তো জিতে গেল। ত্রিনব স্বাভাবিক গলায় বলল, এই সারা যে জিতবে এটা জানা কথাই। আপনার বাবা যে হেরে গেল ওর কাছে, তাতে আপনার রাগ হচ্ছে না? না, কারণ বাবা হেরেছে ওর বিপরীতে, আমি তো আর হারিনি, যাতে করে ওর উপরে আমার রাগ উঠবে। তবে ত্রিনব সোজা হয়ে বসে বলল, আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি। কি করবেন ভাই এখন? সামনে শেখ বাড়ির বড় ছেলে আরহানের মৃত্যুবার্ষিকীর দিন ঘনিয়ে আসছে। ওদিন যদি শেখ বাড়ির আরেক ছেলের মৃত্যুবার্ষিকীর দিন বানিয়ে দেই, তখন কেমন হয় ব্যাপারটা বলতো? খুবই রোমাঞ্চকর ব্যাপারটা, তাই না? মানে? ত্রিনব কিছু বলল না, শুধু কুটিল হাসলো। কি করবে না করবে সবটা মনে মনে অনেক আগে থেকে ভেবে রেখেছে ও। জনসম্মুখে ওর গায়ে হাত তুলেছিল জাহিন, এর সত্য এখনো কড়াই গন্ডায় নেওয়া হয়নি, কিন্তু এবার নেওয়া হবে। আর সেই দৃশ্য সে প্রাণ ভরে দেখবে। তার চর খাওয়া দৃশ্যটা সে যতটা ক্ষোভ আর আক্রোশ নিয়ে দেখেছে, এবার জাহিনের যন্ত্রণায় ছটফট করার দৃশ্যটা সে প্রশান্তি নিয়ে দেখবে। সদর দরজা পেরিয়ে জাহিন অন্দরমহলে প্রবেশ করলো। গোটা 2 দিন পর আপনজনদের দেখা মিলল। সকলে উপস্থিত আছে, কিন্তু তার অর্ধাঙ্গিনী কোথায়? কোথায় আছে মেয়েটি? জোহরা বেগম ছেলের দিকে এগিয়ে আসলেন। জাহিনও ঠোঁটের কোনায় হাসি রেখে এগিয়ে যায় জন্মদাত্রী মায়ের দিকে। জোহরা বেগম ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই তো সেই দিনের কথা, যেদিন ওনার প্রথম মাটিতে স্বাদ পূরণ করে ওনার কোল জুড়ে ছোট্ট জাহিন এই জগতে ভূমিষ্ঠ হয়েছিল। কতই না সুন্দর ছিল সেই অতীতের দিনগুলা। আজ সেই জাহিন কত বড় হয়ে গেছে, আর তার কাঁধে এখন হাজারটা দায়িত্ব অর্পিত। জোহরা বেগমের চোখ অশ্রুতে টলমল করছে। জাহিন মায়ের চোখের জলটা মুছে দিয়ে নম্র গলায় বলল, কি হয়েছে আমার মায়ের? জোহরা বেগম কান্নার মাঝে হেসে হেসে বললেন, দেখছি আমার ছোট্ট জাহিনকে, যে একসময় আমার কোল আলো করে এসেছিল, যে একসময় ছোট ছোট পা দুটো মাটিতে ফেলে হাঁটা শিখেছিল, যে একসময় প্রথমবারের মতো আধো আধো গলায় আমাকে মা বলে ডেকেছিল, সেই জাহিন আজ এত বড় হয়ে গেছে। জাহিন কোনো কিছু না বলে কোমর বাঁকিয়ে মাকে জড়িয়ে ধরল। সেই হৃদয় করা দৃশ্যটা দেখে সকলের চোখের কোনায় পানি জমে গেছে। জাহিন মাকে ছেড়ে দাদু আর দাদা ভাইয়ের কাছ গিয়ে দোয়া নিল। এবার বাবার কাছে যাওয়ার পালা। জাহিন বাবার সামনে এসে দাঁড়াতে আজমল শেখ ছেলের কাঁধে চাপড় মেরে গর্ববোধ করে বললেন, ভালো করেছো, জীবন অনেক বড় হয়, এই দোয়া করি প্রাণ ভরে। আকস্মিক জাহিন বাবাকে আলিঙ্গন করে বসলো। আজমল শেখ পিলে চমকে উঠেন ছেলের এহনো কাজ দেখে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে ছেলের পিঠে হাত বুলিয়ে দেন। জাহিন নিজ কক্ষে আসলো। কক্ষে প্রবেশ করতে অর্ধাঙ্গিনীর দেখা মিলল। জাহিনের ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। আন্টি ব্যস্ত হাতে জাহিনের জামা কাপড় বের করছে ওয়ার্ড্রপ থেকে। এতক্ষণ সে উপর থেকে নিচে ঘটে যাওয়া সবটা ঘটনাই দেখেছে। অয়ন্তী জাহিনের অস্তিত্ব টের পেল, তবে স্বামীর পানে না তাকিয়ে জাহিনের জামা কাপড় বিছানার উপর রেখে বলল, ফ্রেশ হয়ে নিন, অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে। অভিমানের সর্বোচ্চ স্ত্রীর কণ্ঠে। অবশ্য অভিমান হওয়াটাই স্বাভাবিক। পুরো 2 দিন স্ত্রী কোনো খোঁজ রাখেনি সে। হাতে সময় পেল স্ত্রী খবর নেয়নি সে। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর ধারে এসে পুরো গলায় বলল, গোটা 2 দিন দূরে ছিলাম বউয়ের থেকে। ভেবেছিলাম বউ হয়তো আমাকে কাছে পেয়ে আমার বুকের শূন্যতা পূরণ করবে, আমাকে জড়িয়ে ধরে। কিন্তু দেখো, অবুঝ বউ আমার অভিমান করে বসে আছে। অয়ন্তী জাহিনের দিকে ফিরে থমথমে গলায় কিছু বলতে গিয়েও থেমে যায়। স্বামীর ক্লান্ত ও পরিশ্রান্ত চেহারাটা দেখে। মানুষটা হয়তো এই 2 দিন খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করছে, আর এখন তার উচিত স্বামীকে এই মুহূর্তে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করা। অক্লান্ত পরিশ্রম করে দিন শেষে পুরুষটা একটু শান্তির জন্য তো নিজের প্রিয় নারীটির কাছে আসে। অয়ন্তী 2 কদম এগিয়ে এসে জাহিনের বুকে মাথা রেখে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। জাহিন অধর কোণে হাসি রেখে নিজের শক্ত পুরুষালী হাত দ্বারা স্ত্রীর নরম দেহটা জড়িয়ে ধরে শূন্যে তুলে নিয়ে মুখ ডুপালো স্ত্রীর কাঁধে।
পার হলো কয়েক মুহূর্ত, কারো মুখে কোনো রাও নেই। দুজনে অনুভব করলো একে অন্যের হৃদয়ের ওঠানামা। জাহিন অয়ন্তীর পা জোড়া জমিনে রাখলো। অয়ন্তী স্বামীর কাছ থেকে সরে এসে অনুরাগতা কণ্ঠে বলল, অভিনন্দন নেতামশাই। কথাটা বলে থেমে যায় অয়ন্তী। পরক্ষণে কিছু একটা ভেবে তড়িঘড়ি করে বলল, না না নেতামশাই নয়। জাহিন ভুরু কুচকে বলে, তাহলে? না না নেতামশাই নয়, এখন তো আর আপনি নেতা নন, নেতা থেকে মেয়র হলেন, তো আজ থেকে আর আপনি নেতামশাই নন, মেয়র সাহেব। জাহিন শব্দ করে হেসে অয়ন্তীর কোমর ধরে নিজের কাছে এনে ফিচেল কণ্ঠে বলল, এসব নেতামশাই মেয়র সাহেব না ডেকে জাহিন বলে ডাকো। অয়ন্তী চমকে বলল, নাম ধরে রাখবো আপনাকে? এতে এত অবাক হওয়ার কি আছে? ওই দিন তো ঠিকই আমার নাম ধরে ডেকেছিলে। অয়ন্তী মিনমিন করে বলল, ওই দিন তো রাগ উঠেছিল বলে মুখ ফসকে ডেকে ফেলেছি। এবারও মুখ ফসকে ডেকে ফেলো। তোমার কণ্ঠে নিজের নামটা শুনতে বড্ড ভালো লাগে। পারবো না। প্লিজ অয়ন্তী, একবার ডাকো। অয়ন্তী নিচের ঠোঁট কামড় জোরে নিঃশ্বাস নিয়ে জাহিনের ঘাড় জড়িয়ে ধরে জাহিনের কানের কাছে মুখটা নিয়ে ধীর কণ্ঠে বলল, আপনার স্বপ্ন পূরণের জন্য অভিনন্দন জাহিন। জাহিন হেসে বলল, কিন্তু এখনো সব স্বপ্ন পূরণ হয়নি আমার। অয়ন্তী চিন্তিত হয়ে জাহিনের পানে তাকিয়ে বলল, আর কি কি স্বপ্ন পূরণ হওয়া বাকি আপনার? তুমি বলো তো, ভেবে একটা ছেলের ঠিক কি কি স্বপ্ন থাকতে পারে? এই তো সুন্দর একটা পরিবার গড়া, যেই পরিবারে থাকবে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আরো অনেকেই। সব স্বপ্নই কম বেশি পূরণ হয়েছে আমার। শুধু সন্তানের মুখে বাবা ডাক শোনার স্বপ্নটা এখনো অপূর্ণ আছে অয়ন্তী। কবে শুনবো বাবা ডাকটা? অয়ন্তীর বুকটা ধক করে ওঠে। জাহিন এতটা উতলা একটা সন্তানের জন্য। অয়ন্তী জাহিনকে পুনরায় জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, যেদিন আল্লাহ চাইবে সেদিন। জাহিন অয়ন্তীর চুলের ভাঁজে চুমু এঁকে দিয়ে বলল, সেদিনটা খুব তাড়াতাড়ি আসুক আমার জীবনে। বিয়ে করবে আমায় যারা? নুহাসের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে যারা ডান হাতটাও কেঁপে ওঠে, সাথে কানে ধরে রাখা ফোনটাও। যারা স্তব্ধ বিমূর্ত হয়ে সামনের দিকে তাকিয়ে রইল, গলার স্বর কাঁপছে। এই প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছে না। পরীক্ষার প্রশ্ন এতটাও কঠিন লাগেনি যতটা নুহাসের এই প্রশ্নটা কঠিন থেকে কঠিনতম লাগছে তার কাছে। যারাকে নীরব থাকতে দেখে নুহাস পুনরায় শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো, জবাব দিচ্ছ না কেন? যারা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, হঠাৎ এই প্রশ্ন? নুহাসের কণ্ঠ অধৈর্য শোনালো, আমি শুধু তোমার মুখে হ্যাঁ অথবা না শুনতে চাই যারা। যারা নিজের জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। নুহাস বলছে তো ঠিকই, ছোট্ট দুটো অক্ষরে হ্যাঁ অথবা না বলতে, কিন্তু এই ছোট্ট অক্ষরগুলো যেন যারার কাছে বিশাল ভারী আর বড় লাগছে। নুহাস আবারও বলল, হ্যাঁ। আই এম ওয়েটিং যারা। যারা চায় নুহাসকে বিয়ে করতে, ভালোবাসার একান্ত মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চায়, কিন্তু কণ্ঠস্বর রোধ হয়ে আসছে তার। যারা চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলল। নুহাস পুনরায় প্রগাঢ় গলায় বলল, ঠিক আছে, তৈরি থেকো তাহলে আমার স্ত্রী রূপে নিজেকে গ্রহণ করার জন্য। বলেই কোল কেটে দেয় নুহাস। যারা এখন অনুভূতিহীনভাবে বসে রইল। কি বললে এটা নুহাস? নিজেকে নুহাসের স্ত্রী রূপে গ্রহণ করার জন্য, তৈরি থাকার জন্য? কি করতে চাইছে এই লোক? নতুন দিনের সূচনা। গাড়ি এসে থামে কাজী অফিসের সামনে। প্যাসেঞ্জার সিটে বসা যারা নির্বিকার ভঙ্গিতে নুহাসের দিকে তাকালো। নুহাস নিজের সিট বেল্ট খুলে যারা সিট বেল্ট খুলে দিয়ে ভাবলেশীন গলায় বলল, দামো। যারা অবিশ্বাস্য গলায় বলল, এখানে কেন এসেছি আমরা? নুহাসের সহজ সাবলীল উত্তর, বিয়ে করতে। যারা আতকে উঠে বলল, মানে? মানেটা হলো এই মুহূর্তে তোমার আর আমার বিয়ে হবে এখানে। যারা দিশেহারা কণ্ঠে বলল, কি পাগলের প্রলাপ বকছো তুমি নুহাস ভাই? আকস্মিক নুহাস যারা দুবাহু চেপে ধরে চেঁচিয়ে বলল, হ্যাঁ আমি পাগলের প্রলাপ বকছি, কারণ তোমাকে হারানোর ভয় প্রতিনিয়ত আমার হৃদয়ে জেঁকে বসছে। আর তুমি নিজে বলেছো রাতে আমায় বিয়ে করতে চাও। হ্যাঁ, আমি তোমায় বিয়ে করব বলেছি, তার মানে এই নয় আমি তোমার লোকচক্ষুর অন্তরালে কিংবা আমার পরিবারের কাউকে না জানিয়ে এভাবে গোপনে বিয়ে করব। নুহাস নিজের পেশিবহুল দুহাত দিয়ে যারাকে নিজের বুকে শক্ত করে গেঁথে ধরে ধরা কণ্ঠে বলল, আমি পারবো না যারা তোমাকে অন্য কারো হতে দেখতে। আমি ওই দিন সত্যিই মরে যাব, যেদিন তুমি অন্য পুরুষের হবে। যারা এতক্ষণে বুঝতে পারল নুহাসের মনের ভয়টা।
যে ভয়টা সেও প্রতিনিয়ত পেয়ে আসছে। কিন্তু তাই বলে এভাবে গোপনে বিয়ে করে নিবে এটা হয় না, এটা অন্যায়। নিজের পরিবারের সাথে অন্যায় করা হবে, যে অন্যায়টা যারা মরে গেলেও করতে পারবে না। দরকার পড়লে পরিবারের সকলকে বোঝানোর প্রয়াস করবে, কিন্তু তারপরে যদি পরিবার না মানে তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। আর পরিবার না মানলেও জাহিন মেনে নিবে তাদের এই সম্পর্কটা, এটা যারার দৃঢ় বিশ্বাস। নুহাস যারার কোমরে হাত রেখে নিজের কাছে আরও টেনে নেয়। মনে হচ্ছে যেন নুহাস আর যারাকে নিজের ভেতরে লুকিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। যারা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের হাত দুটো নুহাসের পিঠের উপরে রেখে আলতো হাতে চাপড় মেরে নরম কণ্ঠে বলল, প্লিজ নুহাস ভাই, একটু শান্ত হও, আমি সবাইকে রাজি করাবো। আর এখনই তো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে না, যার জন্য তোমার এতটা ভয় পেতে হবে। নুহাস কথা বলছে না। ভালোবাসার মানুষটিকে নিজের এতটা কাছে পেয়ে যেন দিন দুনিয়া ভুলে গেছে। শুধু অক্ষপুট বন্ধ করে অনুভব করছে প্রেয়সীর হৃদস্পন্দন গতি। যারা নিজ থেকে নুহাসের কাছ থেকে সরে এসে নুহাসের মুখটা নিজের ছোট্ট হাতের মুঠোতে নিয়ে মৃদু হেসে বলল, এত ভয় আমাকে হারানোর? নুহাস ছোট্ট বাচ্চাদের মতো মাথা উপর নিচ করল। যারা মুস্কি হেসে খোঁচা মেরে বলল, ভয় পাওয়া ভালো, তবে এত বেশি ভয় পাওয়া ভালো না। যারা থেমে বোঝানোর স্বরে বলল, এভাবে গোপনে বিয়ে করতে চাই না আমি তোমাকে নুহাস ভাই। সবার দোয়া নিয়ে আমরা একটা নতুন জীবন শুরু করব, যে জীবনে থাকবে না কোনো রকম লুকোচুরি, থাকবে শুধু এক আকাশ সমান ভালোবাসা। যে আকাশে আমি মুক্ত হয়ে ডানা ঝাপটে উড়ে বেড়াবো, তখন দুনিয়ার সকলে জানবে তুমি আমার একান্ত প্রিয় মানুষটি, আমার স্বামী। নুহাস অপলক দৃষ্টিতে যারার দিকে তাকিয়ে রইল। ভেবেছিল যারাও হয়তো তার পাগলামির সাথে তালে তাল মেলাবে, কিন্তু না, এই মেয়ে তার ভাবনা পুরো উল্টে দিল। এত সুন্দর করে সবটা বলল। নুহাস যারার মুখটা নিজের হাতের মুঠোতে নিয়ে যারা দুগালে গভীরভাবে চুম্বন বসালো। যারা নিজের হাত দুটো নুহাসের বুকের উপর রেখে নেত্রপল্লব বন্ধ করে অনুভব করলো প্রিয় মানুষটির ছোঁয়া। নুহাস যারার কপালে নিজে কপাল ঠেকিয়ে মোহনীয় গলায় বলল, কবে এত বড় হয়ে গেলে তুমি যারা? এই তো মনে হচ্ছে সেই রাতের কথা, যে রাতে নিজে কেঁদে সকলের মুখে হাসি ফুটিয়েছিলে তুমি। তুমি হেসেছিলে? নুহাস সরে এসে ড্রাইভিং সিটে এসে সিট বেল্ট লাগিয়ে বলল, বিয়ে যখন করবে না তাহলে বাড়ি চলো। যারা ক্ষীণ স্বরে বলল, তুমি কি রাগ করেছো আমার উপরে? একদম না, বরং আমি খুশি হয়েছি তুমি আমার অযাচিত পাগলামিতে সায় না দেওয়াতে। আর ভবিষ্যতে যা হবে সবাইকে সবটা জানিয়েই হবে, তাতে যা হওয়ার হবে। যারা কিছু বলল না, শুধু মুস্কি হাসলো। নুহাস হুইল চেয়ার ঘুরিয়ে ড্রাইভিং করায় মনোযোগ দিল। জাহিনের গাড়ি জনমানবহীন এক স্থানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই আরেকটি গাড়ি এসে থামলো জাহিনের গাড়ির পাশে। সেই গাড়ি থেকে বেরিয়ে আসলো একজন যুবক। যুবকটি জাহিনের গাড়িতে উঠে বসে। জাহিন গম্ভীর কণ্ঠে বলল, জিনিসগুলো কোথায়? যুবকটি নিজ পকেট থেকে একটি ফোন আর পেন ড্রাইভ বের করে জাহিনের হাতে দিয়ে বলল, হয়েছে? জাহিন হাত বাড়িয়ে ফোন আর পেন ড্রাইভ নিতে নিতে বলল, ওর কি অবস্থা? আছে। আটকে রাখোকে, ওর সাথে সময় মতো আমি মুখোমুখি হব। জি ভাই। ভালো করে আপ্যায়ন করবি। জি ভাই, তার বলতে। ঠিক আছে। যুবকটি চলে গেল। জাহিন ফোনের পাওয়ার অন করলো। ফোনে কোনো সিম কার্ড নেই। ভেসে উঠল কাইফের হাস্যোজ্জ্বল চেহারা। এই ফোনেই জাহিনকে নিজের লক্ষ্যে পৌঁছে দিবে, শুধু সময়ের অপেক্ষা। জাহিন কিছুক্ষণ কাইফের ছবির দিকে তাকিয়ে দেখে একে একে ফোনে থাকা সকল ডাটা চেক করতে শুরু করলো। শুরু থেকে খলিল তালুকদারের সাথে যোগাযোগ চলে আসছে কাইফের। জাহিন এবার গ্যালারিতে প্রবেশ করলো। এক এক করে সব ছবি দেখে যাচ্ছে। আকস্মিক একটা ছবির উপরে নজর আটকে যায় জাহিনের। ছবিটার উপরে ক্লিক করতে ফোনের উপরে পুরো স্ক্রিন জুড়ে দৃশ্যমান হলো। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে চাইছে না। এটা কি সত্যি নাকি তার ভ্রম? তার দুটি প্রিয় মানুষ একে অন্যকে আলিঙ্গন করে আছে। দেখে মনে হচ্ছে দুজনে স্বর্গীয় সুখ অনুভব করছে। জাহিন একের পর এক ছবি দেখে যাচ্ছে, যে ছবিগুলো অন্য কিছুর মানে প্রকাশ করছে। কিন্তু এসব ছবি কাইফের ফোনে কেন? তবে কি কাইফ সবটা জানে? জাহিন অবিশ্বাস্য গলায় বলে ওঠে, নুহাস আর যারা কি করে? খলিল তালুকদার কয়েক মিনিট পর পর কাইফকে অনবরত কল দিয়ে যাচ্ছেন, কিন্তু বারবার সেই একই কথা, কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। খলিল তালুকদার রেগে মেগে চেঁচিয়ে হাতের ফোনটা ছুঁড়ে মারেন দেয়ালে। মানতে পারছেন না এই হার, কিছুতেই মানতে পারছেন না। জনগণ এভাবে ওনার সাথে খেলা খেলবে ভাবতে পারছেন না। সবাই তার সাথে বেয়ানি করেছে। সবাই এ 10 বছরে গড়ে তোলা রাজত্ব আজ অন্যের হাতে। অন্য একজন আজ থেকে শাসন করবে এই রাজত্ব।
যেই রাজত্বে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো রকম শোষণ, নিপীড়ন, অবিচার, থাকবে শুধু সত্য আর ন্যায়। জাহিন শেখ বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে হাঁক ছেড়ে ডাকলো নুহাসের নাম ধরে। জাহিনের চিৎকার শুনে সকলে এসে ড্রয়িং রুমে জড়ো হয়। জোহরা বেগম ছেলের এমন আকস্মিক চেঁচামেচি শুনে আতঙ্কিত হয়ে বলল, কি হয়েছে জাহিন? জাহিন আগের ন্যায় বলল, নুহাস কোথায়? নুহাস কোথায়? জোহরা বেগম ভীত গলায় বলল, নুহাস তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বের হলো। কিছু কি করেছে নুহাস? জাহিন পকেট থেকে ফোন বের করে নুহাসকে ফোন করলো। যারা ভাইয়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কিছুক্ষণ আগে নুহাস তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। যারা চোখে মুখে আতঙ্কের ছাপ প্রকাশ পাচ্ছে। হঠাৎ তার ভাই নুহাসকে এমন ভয়ঙ্করভাবে ডাকছে কেন? যারা ধীর পায়ে হেঁটে অন্তির কাছে গিয়ে আস্তে করে বলল, ভাবি কি হয়েছে? ভাইয়া এভাবে নুহাস ভাইকে ডাকছে কেন? জানি না যারা, হঠাৎ করেই তোমার ভাইয়া বাড়িতে এসেই নুহাস ভাইকে ডাকতে শুরু করলো। যারা ভয়ে নিজের ঠোঁটের কামড়ে ধরল। বুকের ওঠানামা বেড়ে গেছে অজানা ভয়ে। কোনোভাবেই কি তার আর নুহাসের সম্পর্কের কথাটা জেনে গেছে, তার জন্য জাহিন এত রেগে আছে, নাকি অন্য কোনো কারণে রেগে আছে? জাহিন নুহাসকে ফোন করে এক্ষুনি বাড়ি আসতে বলে। জাহিন ফোন কেটে বোনের দিকে তাকায়। যারা ভাইয়ের এমন স্থির শীতল চাউনি দেখে ভয়ে ঢোক গিলল। জাহিন বোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সোফায় গিয়ে বসে। বাড়ির প্রত্যেকটা মানুষ জাহিনকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু একটা শব্দ করলো না সে। শুধু এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে, দুহাত মুঠো বন্দি করে। শেখ রেজাউল সাহেব নাতির কাঁধে হাত রেখে প্রশ্ন করলেন, কি হয়েছে দাদা ভাই? জাহিন শান্ত কণ্ঠে বলল, কিছু হয়নি আমার দাদা ভাই। তাহলে তোমাকে এত অস্থির লাগছে কেন? কিয়ৎক্ষণ পরে নুহাসকে আসতে দেখে জাহিন। নুহাস পার্টি অফিসের দিকে যাচ্ছিল। যখনই জাহিনের এমন দৃঢ় কণ্ঠ স্বর শুনে যতটা দ্রুত সম্ভব গাড়ি ড্রাইভ করে বাড়ি এসে পৌঁছায়। নুহাস জাহিনের সামনে এসে শঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে ভাই? জাহিন স্থির চোখে নুহাসের পানে তাকিয়ে রইল। অতীতের একটা দৃশ্য ভাসছে তার চোখের সামনে। তখন জাহিনের বয়স হয়তো 12 কিংবা 13 হবে, আর নুহাসের হয়তো 9 বছর হবে আনুমানিক। যারা তখন মায়ের পেটে। তার জন্যই ডাক্তারের কাছ থেকে চেক আপ করে ফিরছিলেন জোহরা বেগম সাথে আজমল শেখ। ফেরার পথে জাহিন আর রিহানকে স্কুল থেকে তুলে নেন। আকস্মিক রিহান বায়না ধরল সে আইসক্রিম খাবে, তো বাবাকে আইসক্রিম আনতে পাঠালো, সাথে জাহিনও যায়। আইসক্রিম কিনে জাহিন বাবাকে রেখে মাঝ রাস্তায় চলে আসার তখনই ধেয়ে আসে একটা গাড়ি জাহিনের পানে। জাহিন চোখ বড় বড় করে গাড়িটির দিকে তাকায়। পা দুটো শক্ত, চেষ্টা করেও নাড়াতে পারছে না, কারণ অদৃশ্য একটা শক্তি পা দুটো আঁকড়ে ধরেছে যেন। এই বুঝি তার জীবন সমাপ্ত হয়ে গেল। কিন্তু গাড়িটা জাহিনকে নয়, অন্য আরেকটি বাচ্চাকে ধাক্কা দিল। বাচ্চাটি ছিটকে পড়লো অদূরে। রক্তে ভেসে গেলে মুহূর্তের মাঝে কালো পিচ ঢালা রাস্তাটা। জোহরা বেগম চোখের সামনে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা দেখে চিৎকার করে ওঠেন। জাহিন রাস্তায় বসে হতবাক হয়ে তাকিয়ে রইল রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছেলেটির দিকে। আকস্মিক ছেলেটা কোথা থেকে এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় গাড়িটির সামনে থেকে, আর তার পরিবর্তে ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়। আইসক্রিম গলে রক্তের সাথে মিশে একাকার হয়ে গেছে। রাস্তায় মানুষ জড়ো হয়ে পড়ল। আজমল শেখ যত দ্রুত সম্ভব ছেলেটিকে নিয়ে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। এরপর জানতে পারে ছেলেটা অনাথ, বাবা মা অনেক আগেই মারা গেছেন। ছেলেটির আপন বলতে কেউ নেই। আর এটা জানার পর ছেলেটিকে আজমল শেখ নিজ বাড়িতে নিয়ে আসেন আর হয়ে ওঠে শেখ বাড়ির একজন সদস্য। সেই ছেলেটা আর কেউ নয়, নুহাস, যে কিনা ছোট্ট থেকে জাহিনের সমস্ত বিপদে আপদে কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। নুহাসা থেকে জাহিন অতীত থেকে বেরিয়ে আসে। ভাই কোথায় হারিয়ে গেলে তুমি? জাহিন ঢোক গিলে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। বসা থেকে উঠে দাঁড়িয়ে আকস্মিক নুহাসের গালে চড় বসিয়ে দেয়। এমন একটা দৃশ্য দেখে সকলে স্তব্ধ, বিমূর্ত। নুহাস নিজ গালে হাত রেখে নির্বিকার হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন নুহাসের গলা চেপে ধরে গম্ভীর গলায় মাকে উদ্দেশ্য করে বলল, মা, বাবা, চাচু আর রিহানকে বলো এই মুহূর্তে বাড়িতে আসতে। কথাটা বলে জাহিন নুহাসকে টানতে টানতে চারার সামনে এসে চারার হাত চেপে ধরে বলে, চল। জাহিন বোন আর নুহাসকে নিয়ে একটা কক্ষে ঢুকে দরজা আটকে দেয়। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সকলে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ায়। জোহরা বেগম চেঁচিয়ে বলল, জাহিন, দরজা বন্ধ করলি কেন বাবা? যারা আর নুহাস কি করেছে? জাহিনের ভারী কণ্ঠস্বর ভেসে আসে, মা তোমরা যাও এখান থেকে, ওদের সাথে আমার কথা আছে। যাই কথা থাকুক, তুই দরজা খুলে আমাদের সকলের সামনে কথা বল। কোনো কথা বেশি আসলো না। জোহরা বেগম ভীত হয়ে দরজা থেকে সরে গিয়ে ফোন হাতে নিয়ে স্বামীর নাম্বারে কল দিল।
তিনজন মানবী মুখোমুখি দাঁড়িয়ে আছে বন্ধ কক্ষে, কারো মুখে কোনো কথা নেই। জাহিন স্থির চোখে বোন আর নুহাসকে পরখ করে যাচ্ছে। যারা ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে, ভাইয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। নুহাসও নিচ থেকে তাকিয়ে আছে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি বলবো নাকি তোরা বলা শুরু করবি? দুজনেই মৌন রইল। জাহিনের মেজাজ চওড়া হচ্ছে দুজনের নীরবতা দেখে। দুজনের প্রেমে পড়েছে, ভালো কথা, কিন্তু এই প্রেমের কথা চোখ তুলে কাউকে বলার সৎসাহস যখন নেই, তাহলে দুজনের সম্পর্কে জড়িয়েছে কেন? জাহিন নিজের রাগটা সংযত করে বলল, আমি যদি বলা শুরু করি তাহলে কিন্তু এর ফল ভালো হবে না যারা, নুহাস, তাই তোরা নিজ থেকে বললে খুশি হব আমি। এবার যারা আর নুহাস একজন আরেকজনের দিকে তাকালো। জাহিন চেঁচিয়ে বলে উঠল, কি চাওয়াচাওয়ি করছিস? দুজনে যা বলবি আমার দিকে তাকিয়ে বল। যারা ঈষৎ কেঁপে ওঠে। নুহাস চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। সে এতটুকু বুঝে গেছে জাহিন তাদের সম্পর্কে কথাটা জেনে গেছে, না হলে এভাবে তাকে আর যারাকে জেরা করতো না। কিন্তু জাহিন জানলো কি করে? নুহাস নিজের মনকে শক্ত করলো, জাহিনকে বলে দেবে সবটা, তাতে যা হওয়ার হোক সে সেটা মেনে নেবে। কিন্তু যখন সুযোগ এসেছে এই সম্পর্কের কথাটা বলার, সেটা মাথা উঁচু করে বলবে সে। নুহাস নিজেকে ততস্থ করে ঢোক গিলে জাহিনের চোখে চোখ রেখে বলল, কি জানতে চাও তুমি? জাহিন কিরমির করে বলল, তুই অনুমান করতো কি জানার কথা বলছি আমি? এটাই জানতে চাও তো যারা আর আমার মাঝে কোনো সম্পর্ক আছে কিনা? আমাদের দুজনের মাঝে প্রণয়ের একটা সম্পর্ক আছে। জাহিন মুখ দিয়ে চবর্গে উচ্চারণ করে মাথা নাড়াতে নাড়াতে বলল, ফাইন। নুহাস দুকদম জাহিনের দিকে এগিয়ে এসে বলল, কিন্তু ভাই বিশ্বাস করো আমি। জাহিন হাত বাড়িয়ে নুহাসকে থামিয়ে শক্ত কণ্ঠে বলল, পরে তোর কথা শুনবো আমি। ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে নুহাসের হৃদস্পন্দনের গতি 1000 গুণ বেড়ে গেছে। গাল শুকিয়ে আসছে। এই ঠান্ডার মাঝেও শরীর গরম হয়ে গেছে টেনশনে। জাহিন বোনের দিকে চেয়ে শান্ত গলায় বলল, নুহাস যা বলছে তা কি সত্যি? নুহাস যারার দিকে তাকায়। যারা কি তাদের সম্পর্কে কথাটা কোনোভাবে অস্বীকার করবে? চুপ করে আছে কেন মেয়েটা? কথা বলছে না কেন? যারা আর চোখে একবার নুহাসের দিকে তাকায়। নুহাসের চোখ মুখে চাপা উত্তেজনা আর আশঙ্কার ছায়া পড়ে আছে। নুহাস যখন বুকে ফুলিয়ে তাদের সম্পর্কের কথাটা স্বীকার করেছে, তাহলে সে কেন পারবে না? সবটা বলে দিবে ভাইকে, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু ভাই তাদের এই সম্পর্কের কথাটা জানলো কি করে? কোনোভাবে কি ভাবি বলে দিয়েছে? কিন্তু ভাবি তো কথা দিয়েছে তাকে এই কথাটা কাউকে বলবে না। তাহলে যারা নিজের মনের দ্বিধা কাটিয়ে ভাইয়ের চোখে চোখ রেখে বলল, নুহাস ভাই যা বলছে সবটা সত্যি। আমি আর নুহাস ভাই দুজনকে ভালোবাসি। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এখন যদি তোদের সম্পর্কটা মেনে না নেওয়া হয় তখন কি করবি দুজনে? যারা আটকে ওঠে। ভয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হৃৎপিণ্ডের গতি। সত্যি কি কেউ তাদের সম্পর্কটা মেনে নেবে না? যারা ভেতরে কান্নাটা ঠোঁটে ঠোঁট চেপে আটকায়। ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে, আশঙ্কায় বুক ধুকভুক করছে নুহাসের। চকিতে নুহাস নিজের ধ্যানে ফিরে আসে। মনে মনে ভয় পেলেও শান্তভাবেই বলল, তোমরা আমাদের গুরুজন, তাই তোমরা যা সিদ্ধান্ত নিবে সেটাই মেনে নিব। তাতে যদি বিরহ যন্ত্রণা সইতে হয় তাই সইব। জাহিন শান্ত কণ্ঠে বলল, ভেবে বলছিস তো? ভেবেই বলছি। ঠিক আছে, বাইরে চল তাহলে। যারা ধরা কণ্ঠে বলল, ভাইয়া আমার কথাটা শোনো একটু। জাহিন কণ্ঠে তেজ এনে বলল, একটাও কথা নয়। যারা করুণ চোখে নুহাসের দিকে তাকায়। নুহাস প্রেয়সীর করুণ চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সত্যি সে অসহায়, চাইলেও নিজের ভালোবাসার মানুষটিকে কেড়ে নিতে পারবে না, এই ক্ষমতা যে তার নেই। জাহিন গম্ভীর কণ্ঠে বলল, তুই জানিস নুহাস, তোদের এই সম্পর্কের জের ধরে কেউ আমাদের সম্পর্কের মাঝে ফাটল তৈরি করার সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। নুহাস নিশ্চয় গলায় বলল, মানে? কিছু না, বাইরে চল। জাহিন আগের ন্যায় নুহাস আর যারার হাত চেপে ধরে দরজা খুলে ড্রয়িং রুমে এসে দুজনের হাত ছেড়ে দেয়। শেখ বাড়ির প্রত্যেকটা সদস্য হতভম্ব হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। আজমল শেখ, আজহার শেখ আর রিহান চলে এসেছে অফিস থেকে। আজমল শেখ ছেলেকে দেখে উৎকণ্ঠা গলায় বললেন, এভাবে জলদি আসতে বললো কেন? জাহিন কিয়ৎক্ষণ নীরব থেকে সাবলীল গলায় বলল, বাবা, আপনি কি চান আপনার একমাত্র মেয়েকে নিজের কাছে, নিজের চোখের সামনে সারা জীবনের জন্য রাখার জন্য? আজমল শেখ ছেলের মুখে এমন ধরনের কথা শুনে ভুরু কুঁচকে বলেন, মানে? জাহিন মায়ের দিকে চেয়ে বলল, মা, তুমি কি চাও? জাহিন, তুই কি বলছিস এসব?
যারাকে সারা জীবন আমাদের কি করে রাখবো? ও মেয়ে কুলে জন্ম নিয়েছে, ওকে অন্য ঘরে যেতেই হবে। আমি শুধু তোমাদের ইচ্ছের কথা জানতে চেয়েছি মা। তোমরা কি চাও নিজেদের কাছে জারাকে সারা জীবনের জন্য রাখার জন্য? জোহরা বেগম উদ্গ্রীব গলায় বললেন। জোহরা বেগম মেয়ের দিকে তাকান। ঘরের ভিতরে কি এমন হয়েছে যে এমন শুকনো হয়ে আছে মেয়েটার মুখ? জোহরা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে আবেগী গলায় বলল, চাইলেই কি আর ধরে রাখা যায়? মেয়েদের তো পরের ঘরে যেতেই হবে, এটাই যেন নিয়ম। যারা নুহাসের বুকের ভেতরে ঝড় বইছে। জাহান কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। যারা ঘাড় বাঁকিয়ে নুহাসের পানে তাকাতেই নুহাস তড়িঘড়ি করে তার দিকে থেকে নজর সরিয়ে নেয়। নুহাস এই ভয়গ্রস্ত চোখের সাথে নিজের চোখের মিলন ঘটাতে চায় না। এর মাঝে আজমল শেখ কপট চেঁচিয়ে বলেন, জাহিন তুমি কি বলতে চাও সেটা খোলাসা করে বলো, এমন ধোঁয়াশার মাঝে রাখার কোনো মানে হয় না। জাহিন এক পলক বোন আর নুহাসের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যারা নুহাস একে অন্যকে ভালোবাসে বাবা। কথাটা শোনা মাত্রই যারা আর নুহাস চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। শেখ বাড়ির প্রত্যেকটা সদস্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সকলে অবিশ্বাস্য চোখে একে অন্যের দিকে তাকালো, যেন জাহিনী কথাটা বিশ্বাসযোগ্য নয়। আজমল শেখ হুঙ্কার দিয়ে বলেন, মানে কি বলতে চাচ্ছ তুমি এসব? যারা নুহাস কি বলছে জাহিন, এসব তোমরা দুজনে? জাহিন বাবার কাছে এগিয়ে এসে বোঝানোর স্বরে বলল, বাবা আপনি শান্ত হন, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি তো। ওরা এমন কোনো অপরাধ করেনি যার জন্য এতটা রেগে যেতে হবে। জাহিনের কণ্ঠে এমন অপ্রত্যাশিত কথা শুনে যারা নুহাসের ভগ্ন হৃদয়ে যেন প্রাণ ফিরে আসে। তার মানে জাহিন মেনে নিয়েছে তাদের সম্পর্কটা। এতক্ষণে মনের অস্থিরতাটা একটু হলেও কমেছে। সকলে যারা নুহাসের বিষয়টা শুনে হতবাক হলেও একজন ভীষণ খুশি হয়েছে, সেটা রোকেয়া বানু। ওনার অনেক আগে থেকেই স্বাদ ছিল যারার সাথে নুহাসের বিয়ে দিবেন। সেই স্বাদটা যে দুজনে এভাবে পূরণ করবে সেটা ভাবেননি। রোকেয়া বানু ছেলেকে ধমক দিয়ে বলেন, আজমল, এতে রাগারাগির করার কিছু হয়নি। ছেলে মেয়ে দুটো কাউকে খুন করে ফেলেনি যে এতটা রেগে যাচ্ছিস তুই। নুহাসা যারা হকচকে উঠল। ভেবেছিল সকলে হয়তো তাদের উপরে খেপে যাবে, কিন্তু না, সকলের ভাবান্তর দেখে মনে হচ্ছে তেমন কিছুই হয়নি। শুধু আজমল শাক যা একটু রেগে গেছেন। রোকেয়া বানু নুহাসের কাছে গিয়ে স্নেহভরা কণ্ঠে বলল, কি দাদু ভাই, আমার নাতনিটাকে বুঝি ভালোবাসিস? নুহাসের চোখ টলমল করছে। ভেতরে কান্নাটা আটকে রাখার জন্য নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। নুহাস ঠোঁট চেপে প্রত্যুত্তর মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক জবাব দেয়। রোকেয়া বানু শাসিয়ে বলেন, ধুর বোকা, এখানে কান্নার কি হলো? তোদের সম্পর্কটা কেউ মেনে নিক বা না নিক, আমি মেনে নিয়েছি। আজমল শেখ চেঁচিয়ে ওঠেন, মা কি বলছেন আপনি এসব? রোকেয়া বানু ছেলের দিকে ফিরে তেজ দেখিয়ে বলে, চেঁচাবি না একদম। আমি যা বলছি সেটাই হবে। ওদের সম্পর্ক পূর্ণতা পাবে, আর আমি নিজে দাঁড়িয়ে ওদের 4 হাত এক করে দিব, দরকার পড়লে আজকেই। জাহিন দাদুর কথা শুনে মৃদু হাসল। মনে মনে সে অনেক খুশি। আর যাই হোক, অন্য কোনো সপুরুষের হাতে বোনকে তুলে দিলে তো স্বস্তিটা পাবে, আর তা চেয়ে বেশি স্বস্তি পাবে নুহাসের হাতে বোনকে তুলে দিলে। বোনকে সুখী রাখবে এতটুকু আস্থা আছে নুহাসের প্রতি জাহিনের। ভেবেছিল পরিবারের সবাইকে মানাতে পারলেও বাবাকে মানাতে হিমশিম খাবে সে, কিন্তু দাদু যে এই পথটা মসৃণ করে দিবে এটা কল্পনার বাহিরে ছিল। এখন বাবাকে দাদু বুঝিয়ে নিতে পারবে, তার কাজ শেষ, যা করার দাদুই করবে। আমি আপনার মতের পক্ষে দ্বিমত পোষণ করলাম মা। আজমল শেখ রুক্ষ কণ্ঠে কথাটা বলে হনহনিয়ে নিজের ঘরে চলে যায়। নুহাসা যারা করুণ চোখে দাদুর দিকে তাকালো। রোকেয়া বানুর মুস্কি হেসে বলেন, চিন্তা করিস না, আমি বোঝাবো ওকে, কিন্তু তার আগে মেয়ের মায়ের সিদ্ধান্ত জানতে হবে। মেয়ের মা কি চায়? জোহরা বেগম মোলায়েম কণ্ঠে বলেন, ছেলে মেয়ের খুশিতেই মা খুশি। আর সবাই? সকলেই রোকেয়া বানুর কথাতে হ্যাঁ মিলালো। ঘরের মেয়ে ঘরে থাকবে, এর চেয়ে খুশির কারণ আর কি হতে পারে? রোকেয়া বানু হাসি খুশি গলায় বলেন, তাহলে তো হলোই, বিয়ের আয়োজন শুরু করো। ওদের আকত আজকেই হবে, কারণ আজমলের মতিগতি আমার জানা আছে। ওকে এই বিষয়ে রাজি করাতে পারলে ও সময়ের সাথে সাথে ও বেঁকে বসবে, তাই যা হওয়ার গরম গরমই হবে। আহান খুশিতে চেঁচিয়ে বলে, আবার একটা বিয়ে খেতে যাচ্ছি আমরা, তাও আবার আপুর আর নুহাস ভাইয়ের। যারা নুহাস একজন আরেকজনের দিকে তাকালো। কেন জানি মনে হচ্ছে এটা বাস্তব নয়, সবটাই স্বপ্ন।
পরিবারের সকলে তাদের সম্পর্কটা এত সহজভাবে মেনে নেবে ভাবতে পারছে না তারা। হয়তো ঘুম ভাঙলে এই সুন্দর স্বপ্নটা মিলিয়ে যাবে। যারা বেশিক্ষণ নুহাসের পানে তাকিয়ে থাকতে পারল না, লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। নুহাস মৃদু হাসল। অয়ন্তী ধীর পায়ে যারার কাছে এসে যারার বাহু ধরে আস্তে করে বলল, অভিনন্দন যারা, তোমার আর নুহাস ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। যারা লাজুক হাসলো। তবে অয়ন্তীর সব থেকে অবাক হয়েছে স্বামীর কর্মকাণ্ড দেখে। প্রথমে রেগে মেগে বাড়িতে আসলো, তারপর নুহাসকে চড় মারল, তারপর ওদের দুজনের সাথে একান্তে কথা বলে সম্পর্কের কথাটা নিশ্চিত হয়ে সবাইকে বলল। কিন্তু জাহিন এই বিষয়টা জানলো কি করে? আর অয়ন্তী ভেবেছিল জাহিন হয়তো নুহাস আর যারার সম্পর্কের কথাটা জানলে ভীষণ রাগ করবে, কিন্তু স্বামীর চেহারা অন্য কিছু বলছে। অয়ন্তী ঠোঁটের কোণে হাসি রেখে স্বামীর দিকে এক নজরে তাকিয়ে আছে। যত দিন যাচ্ছে তত অবাক করছে তাকে এই মানুষটা, কেমন জানি গোলক দাদার মতো। জাহিন অয়ন্তীর এমন চাউনি দেখে ভুরু উপরে তুলে ইশারা করে বলল, কি হয়েছে? অয়ন্তী মুচকি হেসে দুপাশে মাথা নাড়িয়ে না ইশারা করলো। এর মাঝে রেহান বলল, কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু আমার হিটলার বাপকে রাজি করাবে কি করে? রোকেয়া বানু চড়া গলায় বললেন, ওকে কি করে রাজি করাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি ওর মা। ওর জেদ থেকে আমার জেদ বেশি। দরকার পড়লে কান মলে ওকে রাজি করাবো। এই বয়সে কানমলা খাওয়ার শখ জেগেছে খুব ওর, যে মায়ের সিদ্ধান্তের ওপর কথা বলে। সকলে রোকেয়া বানুর কথা শুনে হেসে ওঠে। আদৌ আজমল শেখ রাজি হবেন কিনা বোঝা যাচ্ছে না। গোধূলি লগ্ন, সূর্য পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে অস্ত যেতে ব্যস্ত। পাখিরা ঝাঁক বেঁধে ডানা ঝাপটে নিজ নেড়ে যেতে ব্যস্ত। তেমনই শেখবাড়ির সদস্যরা ব্যস্ত সময় পার করছে, কারণ সন্ধ্যার পরে যে শেখবাড়ির সকলের আদরের একমাত্র কন্যার বিয়ে। আজমল শেখকে এই বিয়েতে রাজি করাতে অনেক বেগ পোহাতে হয়েছে, কিন্তু রোকেয়া বানু কম কিসে। ছেলে যদি হয়ে থাকে বুনো ওল, তো উনি বাঘা তেঁতুল। তাই বুদ্ধি করে নুহাসকে পাঠানো হলো আজমল শেখের কাছে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য। রোকেয়া বানু জানে ছেলে যতই বাইরে বাইরে কঠোরতা প্রকাশ করুক না কেন, ভেতরটাতে যা কোমলতায় ঘেরা। নুহাস ভয়ের চোটে যেতে চায়নি, কিন্তু যখনই যারা বিষণ্ণ মুখখানা চোখের সামনে দৃশ্যমান হলো, তখনই সাহস জুগিয়ে আজমল শেখের কাছে এলো। আজমল শেখ রকিং চেয়ারে হেলান দিয়ে চোখের উপরে হাত রেখে শুয়ে আছেন। নুহাসের বুক ধুকভুক করছে আর বারবার পেছনের দিকে তাকাচ্ছে। পেছনে থাকা জাহিন, রিহান, আজা শেখ আর দাদু তাড়া দিচ্ছে জলদি করার জন্য। নুহাস ঢোক গিলে আজমল শেখের শিউরে পাশে দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে ডাক দেয়, বড় বাবা। কোনো সাড়া এলো না। নুহাস পুনরায় আবেগময় কণ্ঠে বলল, আমি জানি আপনি আমার উপরে ভীষণ রেগে আছেন। রেগে থাকাটাই স্বাভাবিক, কারণ আমি রেগে থাকার মতোই একটা কাজ করেছি। কিন্তু আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আমি চাইলে আমি এই বাড়ি থেকে চলে যাব চিরকালের জন্য। কখনো এই বাড়ির ত্রিসীমানায় আসবো না। সারা জীবনের জন্য যারাকে নিজের হৃদয় থেকে মুছে ফেলবো। নুহাস কথাগুলো বলে থামলো, কিন্তু সাড়া দিল না আজমল শেখ। নুহাস মনমরা হয়ে দরজার দিকে তাকালো। জাহিন ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল। নুহাস মাথা নাড়িয়ে আবারও বলা শুরু করলো, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আমার দ্বারা আপনি কষ্ট পান এটা চাই না আমি। তাই এই মুহূর্তে এই শেখ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি চিরকালের জন্য। নুহাস কথাগুলো বলে ঘুরে দুকদম এগোতে আজমল শেখের গম্ভীর স্বর ভেসে আসে, দাঁড়াও। নুহাস থেমে যায়। ভয়ের চোটে মনে হচ্ছে যেন এই বুঝি হৃৎপিণ্ডটা ধপাস করে ফ্লোরে পড়ে যাবে। অন্যদিকে দরজার সামনে যারা ওত পেতেছিল তারা চড়ুই পাখির মতো ফুরুত করে উড়ে চলে গেছে। নুহাসের সামনে আজমল শেখ এসে দাঁড়ান। নুহাস ভয়ে ভয়ে এক পলক আজমল শেখের দিকে তাকিয়ে চট করে দৃষ্টি সরিয়ে নেয়। আজমল শেখ কিয়ৎক্ষণ নুহাসের দিকে তাকিয়ে থেকে ভারী কণ্ঠে বলল, নিজেকে খুব জ্ঞানী মনে করছো না? নুহাস থেমে থেমে বলল, না বড় বাবা, আমি তো চড়িয়ে তোমার গাল লাল করে ফেলবো বেয়াদব ছেলে। তোমার সাহস কি করে হয় এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার? এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? নুহাস চড়ানো কণ্ঠে বলল, না মানে আমি আসলে তোমাকে এই বাড়িতে আমি এনেছি, তাই আমি ঠিক করব তুমি এই বাড়ি ছেড়ে যাবে নাকি থাকবে। নুহাস ক্ষীণ গলায় বলল, তাহলে কি করব বলুন? আজমল শেখ অন্যদিকে ফিরে শক্ত কণ্ঠে বলেন, তৈরি হও, গিয়ে যাও এই বাড়ির ছেলে থেকে জামাই হওয়ার জন্য। নুহাস কথাটা বলে হকচকে উঠে বড় বাবার দিকে বড় বড় চোখ করে তাকায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে চাইছে না। নুহাস নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। আজমল শেখ ইতস্তত বোধ করল। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? এতে এত অবাক হওয়ার কিছু হয়নি।
ছেলে মেয়ের খুশিতে বাবা মা খুশি, তাই রাজি হয়েছে এই বিয়েতে। আর মা যখন রাজি আছেন এই বিয়েতে, তখন মা এই বিয়ে দিয়েই ছাড়বেন। আমার আপত্তি মানবেন না উনি, জানি। আপনি বাধ্য হয়ে রাজি হয়েছেন এই বিয়েতে, তাই না? এত প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না। আমি যেটা বলছি সেটা করো, গিয়ে যাও। নুহাসের চোখ নোনা জলে ভরে উঠছে। আজমল শেখ নুহাসের চোখের জল দেখে কপট রাগ দেখিয়ে বলেন, এই ছেলে, একদম ন্যাকা কান্না করবে না আমার সামনে। যেটা বলছি সেটা করো, গিয়ে যাও। ছেলেদের কান্না করা একদম মানায় না। নুহাস ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। বাইরে দাঁড়ানো সকলে এই আবেগঘন মুহূর্তটা দুচোখ ভরে দেখল। যারা নুহাসের পারিবারিকভাবে আঁকত হবে, তবে দুই একজন একসাথে এখন থেকে থাকতে পারবে না, কঠোরভাবে সে কথাটা আজমল শেখ জানিয়ে দিয়েছেন। আগে মেয়ের পড়াশোনা শেষ হোক, তারপর ধুমধাম করে বিয়ে দিবেন। যেহেতু পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, সেহেতু প্রতিবেশী ছাড়া আর কাউকে তেমন দাওয়াত দেওয়া হয়নি। যারা মায়ের বিয়ের বেনারসি শাড়ি পরেছে, যারা কাছে যেন এখনও এই সব কিছু স্বপ্নের মতো লাগছে। আয়ান্তি যারাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে মাথায় ঘোমটা টেনে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমায় যারা বউ সাজে। যারা মৃদু হেসে আরশির দিকে তাকালো, নিজেকে আপাদমস্তক দেখলো। শাড়িতে কেমন যেন নিজেকে বড় বড় লাগছে। আচ্ছা, তাকে বউ সাজে নুহাস যখন দেখবে তখন কেমন প্রতিক্রিয়া দিবে ভাবতে সর্বাঙ্গ শিউরে উঠল। আর কিছু মুহূর্ত পরেই দুজনে বাধা পড়বে এক পবিত্র বন্ধনে। যারা আয়ান্তির দিকে ফিরে প্রশ্ন করলো, ভাবি তুমি কি ভাইয়াকে আমাদের সম্পর্কের কথা কোনোভাবে? আয়ান্তি যারার কথা সমাপ্ত হওয়ার আগেই বলল, না না না, আমি ওনাকে এই বিষয়ে কিছু বলিনি। যারা চিন্তিত হয়ে বলল, তাহলে ভাইয়া জানলো কি করে? আমারও একই কথা, উনি জানলো কি করে? তুমি ভাইয়াকে জিজ্ঞেস করবে ভাইয়া কার কাছ থেকে জানলো এই কথাটা। কারণ ভাইয়া বলেছে আমাদের এই সম্পর্কের জের ধরে নাকি নুহাস ভাই আর ভাইয়ার সম্পর্কের ফাটল ধরাতে চেয়েছিল কেউ একজন। আয়ান্তি যারাকে ভরসা দিয়ে বলল, চিন্তা করো না, আমি জিজ্ঞাসা করব। এমন সময় জোহরা বেগম ঘরে আসেন। মেয়েকে নিজের বিয়ের বেনারসি শাড়িতে বউ সাজে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন। কবে যে মেয়েটা এত বড় হয়ে গেল বুঝতেই পারল না। এই তো সেদিন সবার মুখে হাসি ফুটিয়ে পিচ্চি জারার আগমন ঘটেছে পৃথিবীতে। আর আজকে সে পিচ্চি জারায় বিয়ে ভাবা যায়? সময় কত তাড়াতাড়ি প্রবাহিত হয়। যারা হাসি মুখে মায়ের সামনে এসে দাঁড়ায়। জোহরা বেগম শাড়িটা পরিপাটি করে বলেন, কারণ নজর যেন না লাগে আমার পরিটার ওপরে। যারা প্রফুল্ল গলায় বলল, সুন্দর লাগছে আমাকে মা তোমার বিয়ের শাড়ি পরে। খুব সুন্দর লাগছে। তুমি যখন এই শাড়ি পরে বউ সেজেছিলে তার থেকেও বুঝি সুন্দর লাগছে? তার থেকেও সুন্দর লাগছে। জোহরা বেগম হাসি মুখে কথাটা বলে হাতের মুঠোয় থাকা ছোট্ট বক্স থেকে একটা নাকফুল বের করলেন। শেখবাড়ির রীতি, এটা যখন মেয়ে জন্ম নেবে এবং বংশ, তখনই তার জন্য সোনার নাকফুল গড়ে রাখা হয়। আর এই সোনার নাকফুল বিয়ের দিন মেয়ের নাকে পরিয়ে দেওয়া হয়। তেমনি যারা পুরাতন নাকফুল খুলে নতুন নাকফুল পরিয়ে দিয়ে জোহরা বেগম আয়ান্তিকে তাড়া দেয় তৈরি হওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই বিয়ের কার্যক্রম শুরু হবে। অয়ন্তীয় বাধ্য মেয়ের মতো নিজের ঘরে এসে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। এমন সময় জাহিন রুমে এসেই থমকে দাঁড়ায়। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সামনে থাকা রমণীর দিকে। নীল শাড়িতে অপূর্ব লাগছে রমণীটিকে। জাহিন না এগিয়ে দরজার পাশেই হেলান দিয়ে বউর দিকে এক নজরে তাকিয়ে রইল। অয়ন্তী খুব মন দিয়ে সাজুগুজু করছে। বর যে ঘরে এসেছে সেদিকে খেয়াল নেই। অয়ন্তী চুল হাত খোপা করে পেছন ফিরে তাকাতে চমকে উঠে জাহিনকে এমন খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে। বুকে থুতু দিয়ে অয়ন্তী তেজি গলায় বলল, এভাবে খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? কতটা ভয় পেয়েছি আমি জানেন? জাহিন হাসল, খুব সুন্দর সেই হাসি। জাহিন অয়ন্তীর দিকে এগিয়ে আসতে আসতে কৌতুকের স্বরে বলল, আমার ভীতু বউটা খুব ভয় পেয়েছে না? ভয় দেখি আবার বলছে ভয় পেয়েছি কিনা। দেখি সরুন। অয়ন্তী চলে যেতে নিলে জাহিন অয়ন্তীর হাত ধরে হ্যাসকা টান মেরে নিজের দিকে টেনে আনে। এভাবে টান দেওয়ার ফলে অয়ন্তীর খোপা খুলে রেশমি চুলগুলো কোমরে গিয়ে ঠেকে। অয়ন্তী নিজেকে তটস্থ করে রেগে মেগে কিছু বলতে যাবে, তখনই জাহিন রাশভারী কণ্ঠে বলে,